আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ জীবন ইতিহাস আপনাদের জানাবে কারা ছিলেন বিগত দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বাংলাদেশের সর্বপ্রথম প্রধান উপদেষ্টা হলেন বিচারপতি হাবিবুর রহমান। তিনি 3 ডিসেম্বর 1928 সালে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ভারত বিভাগের পর 1948 সালে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ, যা বর্তমানে রাজশাহী, সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি একজন আইনজীবী এবং তিনি বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি পদে থাকাকালীন যখন 1990-এর দশকে বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা ও সংঘাত চলছিল, বিরোধী দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ দাবি করছিল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই প্রেক্ষাপটে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তখনই 30শে মার্চ প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নির্বাচিত হন। তার শাসনামলে 12ই জুন 1996 সালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়। অতঃপর 23শে জুন 1996 সালে তিনি প্রধান উপদেষ্টা পদ ত্যাগ করেন। তিনি মোট 85 দিন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। মোট কথা, বিচারপতি হাবিবুর রহমানের শাসনামল ছিল বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাইলফলক। বাংলাদেশের দ্বিতীয় প্রধান উপদেষ্টা হলেন বিচারপতি লতিফুর রহমান। তিনি 1936 সালের 1 মার্চ ব্রিটিশ ভারতে যশোরে জন্মগ্রহণ করেন। তিনিও বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তিনি প্রধান বিচারপতি অধিষ্ঠিত থাকাকালীন 15ই জুলাই 2001 সাল থেকে 10ই অক্টোবর 2001 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। এ সময় তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব পান। তার শাসনামলে কিছু গুরুত্বপূর্ণ দিক হল নিরপেক্ষ নির্বাচন। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনটি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। নির্বাচনটি ছিল অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য। এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করে। রাজনৈতিক ভারসাম্য রক্ষা। তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সঠিকভাবে দায়িত্ব বন্টন করেন এবং প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখেন। প্রশাসনিক শৃঙ্খলা। নির্বাচনের আগে প্রশাসনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন, যাতে পক্ষপাত দুষ্ট কর্মকর্তাদের প্রভাব না পড়ে। নিরাপত্তা বাহিনী ও নির্বাচন কমিশনের স্বাধীন কার্যক্রম নিশ্চিত করেন। তিনি মোট 87 দিন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বাংলাদেশের তৃতীয় প্রধান উপদেষ্টা হলেন ইয়াজউদ্দিন আহমদ। তিনি 1931 সালে বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন শিক্ষাবিদ ও অধ্যাপক। তিনি 2002 সালের 6 সেপ্টেম্বর নির্দলীয়ভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অতঃপর যখন 2006 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয়, তখন সংবিধান অনুযায়ী একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে তীব্র রাজনৈতিক বিরোধ দেখা দেয়। প্রধান উপদেষ্টা হওয়ার জন্য যেসব সাবেক বিচারপতি সংবিধানে বিবেচ্য ছিলেন, তাদের কেউই সব দলের গ্রহণযোগ্যতা পাননি। আর যেহেতু সংবিধানের 58 ধারা অনুযায়ী নির্ধারিত ব্যক্তিরা অনুপস্থিত থাকলে বা গ্রহণযোগ্য না হলে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারেন, সে সুযোগে ইয়াজউদ্দিন আহমদ নিজেই প্রধান উপদেষ্টা হিসেবে 29 অক্টোবর 2006 সালে শপথ গ্রহণ করেন, যা বিরোধী দল আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে। এতে করে বিরোধী দল নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করে। এছাড়াও প্রশাসনে এবং নির্বাচনী ব্যবস্থায় দলীয়করণের অভিযোগ করে এবং বিরোধী দল নির্বাচন বর্জনের হুমকি দেয় ও দেশ জুড়ে সহিংস আন্দোলন এবং অবরোধ শুরু হয়। অতঃপর যখন দেশে সহিংসতা ও অস্থিরতা চরমে পৌঁছায়, ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতঃপর 11ই জানুয়ারি 2007 সালে ইয়াজউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এরপরই শুরু হয় 1/11 সূচনা। ইয়াজউদ্দিন আহমদের পদত্যাগের পর একদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছিলেন ফজলুল হক। তিনিও বাংলাদেশের উচ্চ আদালতের একজন বিচারপতি ছিলেন। বাংলাদেশের চতুর্থ প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ফখরুদ্দিন আহমদ। তিনি 1 মে 1941 সালে ব্রিটিশ ভারতে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। যখন 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা চরমে পৌঁছায়, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও ভোটার তালিকা নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগ ছিল। এই প্রেক্ষাপটে 11ই জানুয়ারি 2007 সালে সেনাবাহিনীর সমর্থনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ জরুরি অবস্থা জারি করেন এবং প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান। অতঃপর তিনি 12ই জানুয়ারি 2007 সালে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তার শাসনামলের গুরুত্বপূর্ণ দিকগুলো হল দুর্নীতি বিরোধী অভিযান, উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ
ব্যবসায়ী ও আমলাদের গ্রেফতার ও বিচার শুরু হয়। সেই সাথে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। ক্লিন আপ পলিটিক্স নামে পরিচিত অভিযান চালানো হয়। ভোটার তালিকা সংস্কার, ছবিসহ নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হয়। প্রায় 8 কোটির বেশি ভোটার নতুনভাবে নিবন্ধিত হয়। প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনা উদ্যোগ, দলগুলোর ভেতর গণতান্ত্রিক চর্চা বাড়ানোর চাপ প্রয়োগ, মুক্ত গণমাধ্যম ও বিচার বিভাগ। বিচার বিভাগ প্রশাসন থেকে আলাদা করা হয়। কিছু সংবাদপত্র ও টিভি চ্যানেলের উপর নিয়ন্ত্রণ আরোপ হলেও দীর্ঘমেয়াদে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে। অতঃপর 29 ডিসেম্বর 2008 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন 6 জানুয়ারি 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। এরপর ফখরুদ্দিন আহমদ 6 জানুয়ারি প্রধান উপদেষ্টা পদ থেকে অব্যাহতি নেন। তিনি মোট 1 বছর 360 দিন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বাংলাদেশের পঞ্চম প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 1940 সালের 28 জুন বাংলাদেশের বর্তমান হাটহাজারী উপজেলার চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অর্থনীতিবিদ এবং তিনি 2006 সালে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। যখন বাংলাদেশের জনগণ 16 বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনা জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়ে, তখন এই ছাত্র জনতার কোটা সংস্কার দাবি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পরিণত হয়। তখন শেখ হাসিনা বাধ্য হয়ে 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। অতঃপর 6 আগস্ট শেখ হাসিনার সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় এবং 7 আগস্ট ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের পরামর্শক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। অতঃপর তিনি ফ্রান্স থেকে ফিরে এসে 8 আগস্ট বঙ্গভবনে প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করেন। তার শাসনামল 2024 সালের আগস্ট থেকে 2025 সালের মার্চ তথা গত 8 মাসে তিনি বাংলাদেশের দেশি বিদেশি 62,000 কোটি টাকার ঋণ পরিশোধ করেন। এছাড়াও সারা দেশে রেমিটেন্সের পরিমাণ 18.49 বিলিয়ন ডলার বেড়েছে। গত বছরের তুলনায় তথা শেখ হাসিনা সরকার আমল থেকে 4 বিলিয়ন ডলার অর্থাৎ 50,000 কোটি টাকা রেমিটেন্স বেশি এসেছে। খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, 2024 সালের রমজানে পেঁয়াজের দাম ছিল 90 থেকে 100 টাকা কেজি, আর 2025 সালের রমজান মাসে পেঁয়াজের দাম ছিল 40 থেকে 50 টাকা কেজি। এছাড়াও অনেক পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ছিল। সেই সাথে স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবারের ব্যাংক থেকে 635 কোটি টাকা উদ্ধার করেছেন। বিচার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করা হয়। নির্বাহী বিভাগকে প্রভাবমুক্ত করে বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করা হয়। বিচারকদের পদোন্নতি, বদলি ও নিয়োগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ রাখা হয়নি। আইন আদালত সংস্কারের জন্য বিশেষ কমিশন সহ মোট 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। হাইকোর্টে 23 জন নতুন বিচারক নিয়োগ করা হয়। দীর্ঘদিন আটকে থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি দ্রুত শুরু করা হয়। ঘুষ, দুর্নীতি আর রাজনৈতিক চাপ মুক্ত রাখতে বিচারকদের উপর কড়া নজরদারি শুরু হয়েছে। গুম, খুন এবং বেআইনি গ্রেফতারের ঘটনা তদন্তে আলাদা ইউনিট গঠন করা হয়। নাগরিক অধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় শক্ত ভূমিকা নেওয়া হয়। মামলার শুনানি, নথিপত্র ও রায় প্রদানের প্রক্রিয়াকে ধাপে ধাপে ডিজিটালাইজ করার কাজ শুরু হয়। নির্বাচন প্রসঙ্গে 2026 সালে এপ্রিল মাসের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইউনূসের সরকার ঘোষণা দিয়েছে এবং এই নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয় সে বিষয়ে সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে বলে জনগণকে আশ্বাস দিয়েছে। সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এইভাবে একের পর এক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনি কার শাসনামল পেয়েছেন এবং কার শাসনামল সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে জীবন ইতিহাস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।